রংপুরে বঞ্চিত, অসহায়, নিরাশ্রয় ও নিপীড়িত মা বাবার জন্য বৃদ্ধাশ্রম সাফল্যের গল্প শোনাবে ফাউন্ডেশন তৈরি করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম। যেখানে মানুষ দালান কোটা ব্যবসা বাণিজ্য করবে বলে ব্যস্ত হয়ে থাকে, সেখানে রেজাউল করিম অসহায় মানুষের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করলেন। এ যেন এক বাস্তব জীবনের রিয়েল হিরো। তিনি অসহায় মানুষের মুখের হাসি ফোটাতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। রংপুর থেকে জিরারুল ইসলাম জিয়ামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীবনের সোনালী সময়ে যারা আমাদের হাতে কলম ধরে দেখিয়েছেন পথ, আজ তারা অনেকেই অবহেলিত, একাকী আর বিস্মিত। সংসারের ভিড়ে সন্তানাদির ব্যস্ততায় তারা যেন হয়ে উঠেছেন অপ্রয়োজনীয় এক বোঝা। শেষ আশ্রয় মেলে বৃদ্ধাশ্রমে, যেখানে একই কষ্ট, একই বেদনা আর একাকিত্ব নিয়ে তারা কাটাচ্ছেন জীবনের শেষ অধ্যায়। রংপুর নগরীর সাফল্যের গল্প শোনাবো ফাউন্ডেশনের মা বাবার জন্য বৃদ্ধাশ্রম। এখানে প্রায় ৩৫ জন প্রবীণ মানুষ বসবাস করেন। কারো সন্তান প্রবাসে, কারো আবার খুব কাছ থেকেও ভুলে গিয়েছে মায়ের মুখ কিংবা বাবার ছায়া। এই বৃদ্ধাশ্রমের প্রতিটি কক্ষে আছে এক একটি জীবনের গল্প, যেখানে ভালোবাসার অভাব, অবহেলার বেদনা আর একান্তে কাটানো সময়ের হাহাকার। মানুষের জীবনের শেষ সময়ে সবচেয়ে বেশি চায় আপনজনের ভালোবাসা, একটু যত্ন। কিন্তু আমাদের সমাজের অনেক প্রবীণই সেই সহজ সুখ থেকে বঞ্চিত। প্রশ্ন থেকে যায়, আমরা কি শুধু শৈশবে আর যৌবনে বাবা মায়ের প্রয়োজন অনুভব করব, নাকি বার্ধক্যেও তাদের পাশে দাঁড়াবো? আমরা জানি, যদিও বা জানি যে বৃদ্ধাশ্রমে কারা আসে, তারপরে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনি কেন বলেন। আসসালামু আলাইকুম, আমি রেজাউল হারুন বাবু, একজন প্রাক্তন অধ্যাপক, বর্তমানে রিটায়ারমেন্টে আছি। আমার ছেলের সাথে আমার মতবিরোধ হয়, ছেলের বউয়ের সাথে, যে কারণে আমি বাড়ি ছেড়ে চলে আসছি। এটা হচ্ছে আমার এখানে আসার মূল কারণ। এখানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বৃদ্ধাশ্রমে কেন আসলেন? আমি আসলে আমাকে কেউ খিলায় না, এই জন্য আমি এখানে চলি। ছেলে মেয়ে আছে? কমই তারা দেখে না? না। আচ্ছা, এই যে রেজাউল ভাই যে মানে বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, হ্যাঁ, আসলে এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? না না, কোনো সমস্যা নেই। জমি নাই, মাইসের জমিনে থাকি। আমার যে সাবান মাসে শরীর অসুস্থ হয়েছে, আসিলাম থাকিয়ে ওই কোরবানি দিতে মেয়ের দেখাইয়া মেয়ের বাড়ি গেছিলাম। মেয়ে আমার খুব অপমান করছে, তুই আসছিস তুই কেনা রাখছিস, নানা করছে। আমি চলে এসেছি, গাড়ি থেকে আসিয়ে বাড়ি খুলে গেছি। 2 দিন থাকিয়ে আমার একটা ঘর আছে, মাদ্রাসার নামে দিয়ে আমি বৃদ্ধাশ্রম আছি। এখন আমি সম্মান পাই, ভালো খাবার পাই, ওষুধ পাতি। সমস্যা হচ্ছে না? না, সমস্যা হয় না। রেজাউল ভাই কেমন মানুষ? ওরা ভালো মানুষ, আমার ভাতি দেওয়া হয়, আমার চাকরি হইয়া না, ওরা খুব ভালো মানুষ। আমার নিজের আগে জন্ম হয়েছে। ছেলেমেয়েরা বাসায় যাইতে বলে না? ওরা ঢাকা নিতে আসে না? কথা বলে না? আমি করছি কি, আমি অনেক দূরে গেছি। আপনি বলছেন? হ্যাঁ, আমি যার আগে করছি, আমি অনেক দূরে করছি। এখন তুমি সুখে থাক। আমরা এই পাড়া পড়োশির বাড়ি গেলে তাহলে আমরা ভাত আনলে আমার চাল হয়ে, আমার অনেক কষ্ট। আইতে খাই, দিনে নাই, দিনে খাই, আইতে নাই, তাকে আসতে থাকি 4 বেলা খাই। কোথা থেকে আছেন? কুড়িগ্রাম। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে আসার কারণটা একটু বলছেন? কারণ আমার বাবা চাচারাই আমার সংসার ধ্বংস করে। ভালো আছেন আপনি? আমি অনেক ভালো আছি, আল্লাহ। আপনি কি মনে করেন যে আপনি যে বাসার থেকে এখানে মানে ভালো আছেন? আপনি ভালো আছি, আর আল্লাহ যতদিন হায়াত রাখছে এখানেই থাকবে। আচ্ছা, যদি আপনাদের ছেলে মেয়ে বা যদি নিতে আসে তখন কি করবেন আপনি? কেউ নিতে আসবে না, নিতে আসবে আর আমি যাব না। আমি এই আছি এর সাথে। এখানে কিভাবে আসলেন? এখানে কিভাবে আসলেন? বাসা কোথায়? এখানে কেন আসলেন? এখানে আইলাম বাবা দুঃখে, আমি চলে এলাম। বেটে আগুনে পানি হয়েছিল, আগুনে দুঃখে চলিয়ে। আমি রেজাউল করিম, আমি রংপুর মেট্রোপলিটন পুলিশের আমি ছিলাম। তো ওই এখানে বাড়িতে যাওয়া আসা করলে আমি এলাকার বিভিন্ন বিচার সালিশ করতাম।
যখনই যে এলাকার লোকজন এসে বলতো তার ছেলের বউরা মানে অসম্মানিত করছে, মারধর করছে অথবা বের করে দিছে, তখন এগুলো শুনে ওই ছেলের বাড়িতে পাঠাতে বলতাম না, বলতাম যে এখানেই থাকছি। তো এরকমই থাকতে থাকতে বলতে বলতে আমাদের আজকে বৃদ্ধাশ্রম জানানো হয়ে গেছে। এটা 2022 সাল থেকে আমাদের এই বৃদ্ধাশ্রম চলছে। প্রায় 22-23 জন লোক বাবা মা মারা গেছে, আর এখন আছে 34 জন বাবা মা আজকের দিনে আছে। তো সব মিলে এনারা দেখলে নেই, সবাই জীর্ণ শীর্ণ, সবাই বয়স্ক, পরিবার থেকে বিতাড়িত হওয়ার অর্থই হচ্ছে যে তাদের মানসিক অবস্থা কারোরই ভালো না, সবাই অনেকটা কষ্ট অনেকটা যন্ত্রণা নিয়ে এখানে আছে। তো আমরা কোনো চাই না কারো পরিবারে এরকম একটা হোক। তারপরেও যেহেতু আসছে, বাবারা মারা এখানে আছেন, তারা যেন কষ্টটা বুঝতে পারে, আমি সেইটা চেষ্টা করছি। আপনাদের চোখের সামনে যদি কোনো বাবা মা দেখেন এরকম, আমাদের এখানে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা সকল বাবা মাকে রাখবো। এটা মানে আমরা চাই যে কোনো বাবা মা যেন শেষ বয়সে পরিবারের কাছে নিগৃহীত হয়ে লাঞ্ছিত হয়ে যেন না থাকে, আমাদের এখানে এসে থেকে যেন হাসি মুখে শেষ দিনগুলো থাকতে পারে। এটাই আমাদের একটা প্রত্যাশা, এটা আমরা কাছে প্রার্থনা করি। আমার একটা আর্থিক সচ্ছল হলেই আমি বিল্ডিং বানাবো এবং প্রত্যেকটা রুমে একজন করে বাবা একজন করে মা রাখার চেষ্টা করবো। আমার এতটুকুই পরিকল্পনা, এবং যতজন বাবা মা আসবে থাকবে। আমার এখানে অন্য কোনো সরকারের কাছ থেকে বা কারো কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়ার আমি চেষ্টা করি না। তবে যদি কেউ খাবার দেয়, ভাত তরকারি, তাহলে আমি তাদের বাড়ির থেকে যে নিয়ে আসি। টাকা দিতে হবে এমন না, না আমাদেরকে অনেকেই টাকা দিতে চায়, কিন্তু আমরা বলছি টাকা না, তুমি ভাত তরকারি দাও, আমরা ভাত তরকারি নিয়ে সবাই মিলে খেয়ে শেষ করে দেবো। আচ্ছা, যারা বৃদ্ধাশ্রমে তারা মা বাবাকে পাঠায় দেয় বা নিজের থেকে এসে যারা পিতা মাতার খোঁজ খবর না নেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার একটা কথাই হচ্ছে যে এটা ধর্মের অনুযায়ী যে প্রত্যেকটা সন্তান এবং তার উপর যদি সবকিছুর মালিক হচ্ছে তার বাবা মা, অতএব সেই বাবা মাকে কোনো ক্রমেই কষ্ট দেওয়া ঠিক না। বাবা মার যেটুক সম্মান, যেটুক অধিকার, সেটুক অবশ্যই দিতে হবে। তবে আমি যতটুকু এদের ক্ষেত্রে নার্সিং করে এদের কাছ থেকে শুনলাম, এই সকল বাবা মার বক্তব্য হচ্ছে তার ছেলের বউরা পরিবারের জন্য একটু সমস্যা তৈরি করে। তো আমি বিশেষ করে যারা মেয়ের বাবা, আমরা যারা মেয়ের গার্জিয়ান, মেয়ের বাবা, আমরা কমপক্ষে নিজের মেয়েটাকে একটা মানবিক মেয়ে তৈরি করব, তারপরে যেন স্বামীর বাড়িতে পাঠাই। তাহলে কমপক্ষে আমার মেয়েটা স্বামীর বাড়িতে তার শ্বশুর শাশুড়িকে ভালো না বাসুক, ভালো খেতে না দিক, কমপক্ষে যেন শ্বশুর শাশুড়িতে খারাপ ব্যবহার না করে, অকারণে যেন পরিবারে ঝগড়াঝাটি না করে। এই অনুরোধটা আমি সকল মেয়ের বাবাকে